আমার মনে হচ্ছে হুজুর যে শাহর সঙ্গে সুসম্পর্ক অ্যাটেলাস সহ্য করতে পারছে না। কাল আপনার উপর আক্রমণ হতে পারে। মিথ্যে কথা এটা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি তো এই ক্লেটাসকে চিনি পর্যন্ত না। হুজুর, অ্যাটেলাস ঠিক কথাই বলছেন। এই পজুনিয়াস মিথ্যে বলছে। আমি অ্যাটেলাসের নাম নিইনি। ক্লেটাস মিথ্যে বলছে শাহ। এ আমার চোখের সামনে পজনিয়াসের উপর আক্রমণ করেছে। আর শুধু আমার সামনে নয়, সবার সামনে ও স্বীকার করেছে যে অ্যাটেলাস ওকে এটা করতে হুকুম দিয়েছিল। মিথ্যে এসব। আমি কখন তোকে পোসেনিয়াসকে হত্যা করার কথা বলেছি আহাম্মক? সত্যি করে বল সব। সেটাই তো আমিও বলছি। আপনি তো এরকম কিছু বলেননি। মিথ্যে কথা বলো না ক্লেটাস। আমার কথা শুনুন শাহ। ক্লেটাস এখন মিথ্যে কথা বলছে যাতে অ্যাটেলাস বাঁচতে পারে। অ্যাটেলাসই একে পজনিয়াসকে হত্যা করতে পাঠিয়েছিল। এর শাস্তি পাওয়া উচিত। শাহ, আমি আলেকজান্ডার, আর তাই বিচারও আমিই করব। এই বিষয়ে তোমার নাক গলানোর কোনো প্রয়োজন নেই। আর তুমি ক্লেটাস, অ্যাটেলাস কি তোমাকে পোসেনিয়াসকে মারতে পাঠিয়েছিল? না হুজুর। এটা একটা সামান্য ব্যাপার। পানশালায় একজন রমণীকে আমি আমার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলাম, আর পজনিয়াস আমাকে ধরে ফেললো। আর নিজের ক্ষমতার জোর দেখিয়ে ও আমাকে এমন জোর করতে থাকলো যে যাতে হুজুর অ্যাটেলাসের নাম নিই। বিশ্বাসঘাতক! তোমাকে আমি যেখানে আছো ওখানেই দাঁড়াও পোসেনিয়াস। এই সৈনিকদের হাতে একটু বেশি ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে হুজুর। নিজেকে আপনার সেনাপতি মনে করে ক্ষমতার নেশায় বুঁদ হয়ে আছে। স্পর্ধা তো দেখুন। একজন সাধারণ সৈনিক সম্রাটের বিশেষ উপদেষ্টার ওপর অভিযোগ আরোপ করছে। আপনি শেষ করে দিন একে। এটাই তো তুমি চেয়েছিলে, তাই না অ্যাটেলাস? তাহলে নিজেই একবার চেষ্টা করে দেখো, এখানে সবার সামনে। একটা কুকুরকে পাহারায় রেখে মনে তো হয় আমি ভুল করেছি। সে বাড়ির লোককে কামড়াতে আসছে। নিজের সীমা কি ভুলে গেছিস? অ্যাটেলাসকে আমি খুব ভালো করেই চিনি। ও এরকম করতেই পারে না। আমি বহু বছর আপনার নুন খেয়েছি আর আপনার সেবা করেছি শাহ, আর আপনি আমাকে নয় অ্যাটেলাসকে বিশ্বাস করছেন। চুপ কর বিশ্বাসঘাতক। শাহের সামনে তোর এখন মুখও চলছে। বেরিয়ে যায় এখান থেকে। আমার কথা বিশ্বাস করুন শাহ, আমি সবসময় আপনার শুভাকাঙ্ক্ষী ছিলাম। এই অ্যাটেলাসই কোনো ষড়যন্ত্র করছে, আর আপনি আমার থেকে বেশি ওকে বিশ্বাস করছেন। হ্যাঁ করছি। একটা কাজের লোকের জন্য আমার স্ত্রীর পিতাকে আমি সন্দেহ করতে পারবো না। চাকর চাকরের মতোই থাকবি, আর চাকর মালিকের মুখে মুখে তর্ক করে না। এখনই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। থু! আর তুমি আলেকজান্ডার,
আমি তোমাকে ম্যাসিডোনিয়াতে এই সামান্য বিষয়ে নাক গলানোর জন্য ডাকিনি। তোমার বোনের বিয়ের আর খুব বেশি দিন বাকি নেই। যাও, প্রস্তুতি কতটা হলো সেটা গিয়ে দেখো। যেমনটা আপনি বলবেন শাহ। খুব সুন্দর ক্লেটাস, তুমি তোমার বিশ্বস্ততা প্রমাণ করে দিয়েছ। আমি শাহ হবার পরেই তুমি তোমার বিশ্বস্ততার পুরস্কার পেয়ে যাবে। সময় এসে গেছে পজেনিয়াসকে আমাদের দিকে টেনে নেবার। একটু আগেই শাহ ওকে বিশ্বাসঘাতক বলে ওর মুখে থুতু দিয়েছে, ওর আত্মসম্মানের ওপর আঘাত করেছে। এটাই সুযোগ, ওকে আমাদের দিকে টেনে নিয়ে ওর বিশ্বস্ততাকে কাজে লাগাবো। হ্যাঁ, তোমার মতো সন্তান হওয়ার থেকে তো নিঃসন্তান হওয়া অনেক ভালো। আজ আমি সেই সময়টাকে দোষ দিচ্ছি যখন আমার তোমার মতো মেয়ের জন্ম হয়েছিল। তোমরা মেয়েরা কোনো রকম কোনো কাজে আসো না। তোমাদের জন্য এটাই উপযুক্ত যে তোমায় আমি খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিই, আর যত তাড়াতাড়ি সম্ভব তোমার থেকে নিষ্কৃতি পাই। একজন রাজার জন্য লোকসানের ক্ষতিপূরণ দেওয়া কোনো বড় বিষয় না, কিন্তু আজ আমার যে অপমান হলো তার কি হবে? তার জন্য পুরোপুরি দায়ী শুধুমাত্র তুমি। তুমি কি সবসময় হাতে এমন তলোয়ার নিয়ে ভবনের পাহারাদার হয়ে ঘুরে বেড়াও? একজন সৈনিকের কাজ কেন ছিনিয়ে নিচ্ছ তার থেকে? তোমার পিতা তো স্বয়ং পারস্যের শাহ। একজন সৈনিককে রাখতে ওনার খুব একটা বেশি খরচ হবে না। মনে হচ্ছে আমার কাছে হেরে যাবার সব রাগ তোমার পিতা তোমার উপরেই বার করেছে। এটা ভেবো না যে তুমি আমার পিতার ব্যাপারে সবকিছু জানো। সত্যি বলতে আমি তোমার পিতাকে তোমার চেয়েও ভালো করে চিনি বারসিন। আর কিছুদিনের মধ্যেই তার আসল স্বরূপটা তোমার সামনে নিয়ে আসবো আমি।
এই হস্তি পৌরব রাজমহলের দিকে কেন যাচ্ছে? এর আগে তো হস্তি এখানে কখনো আসেনি। নিশ্চয়ই ওর কোনো উদ্দেশ্য আছে। ওর পিছু আমাকে নিতেই হবে। চলে যাও এখান থেকে। তার আগে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। সরো আমার রাস্তা থেকে, পোরাস। আমি সমস্যার থেকে দূরে পালাই না রাজকুমারী, তার সম্মুখীন হই। আর তোমারও তা করা উচিত। এই মুহূর্তে তোমার কাছে সব থেকে বড় সমস্যা তোমার পিতা, আর এটা আমি তোমায় প্রমাণও করে দেব যে ওনার কাছে তোমার কোনো মূল্যই নেই। নিজের সীমায় থাকো রাজকুমার। আর তুমি একটা কথা জেনে রাখো রাজকুমারী, যে তোমার পিতা নিজের লাভের জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে। তুমি দেখেছিলে না যে কিভাবে তোমার পিতা ফারুসের বলিদান দেওয়ার জন্য একেবারে প্রস্তুত ছিলেন? ওনার কাছে ওনার লাভের চেয়ে বড় আর কিচ্ছু হতে পারে না। না ফারুস, না তুমি। ব্যাস, অনেক হয়েছে। তোমার পিতা নিজের জয়ের জন্য লোকেদেরকে নিজের হাতের পুতুল বানিয়ে ব্যবহার করে থাকে। আমার পিতা আমাকে খুব ভালোবাসেন। হ্যাঁ, অবশ্যই করেন, কিন্তু নিজের উদ্দেশ্য এবং ব্যবসার চেয়ে একটু কম। বড় স্বপ্ন দেখলে তার মূল্য দিতে হয় রাজকুমারী। আর আজ তুমি তোমার পিতার স্বপ্নের মাঝখানে চলে এসেছো। সেই স্বপ্ন যার মূল্য তোমার মতো 100 কন্যাও দিতে পারবে না। যদি দরকার হয় তবে তোমাকেও বলি দিতে পারে বার্সিন। আমি প্রমাণ করতে পারি। তুমি কি বাজি ধরতে চাও? যদি দরকার হয় তবে তোমাকেও বলি দিতে পারে বার্সিন।
এক্ষুনি ধরা পড়ে যেতাম। অন্য কোনো রাস্তা দিয়ে যেতে হবে। তোমার তো আঘাত লেগেছে রাজকুমারী, তোমার চিকিৎসার প্রয়োজন। না, আমি ঠিক আছি। একবার আমার আঘাতে ঔষধ লাগিয়েছিলে তুমি, সেই উপকারের প্রতিদান দেবার পালা এখন আমার। একবার সুযোগ তো দিয়ে দেখো যে এই ভারতীয় কেমন চিকিৎসা করে। এসো আমার সঙ্গে। হুজুর, পৌরব রাজ্যে ফিরে আসার কোনো বিশেষ কারণ হস্তি? কারণটা আপনি সাদারায়ুষ। না তো আমাদের এই পরিকল্পনা ছিল, আর না তো আমাকে বলা হয়েছিল এই আক্রমণে দস্যু লোকের এতটা ক্ষতি হবে। অনেক নির্দোষ দস্যু মারা গেছে, এমনকি দস্যু রাজের প্রাণ সংশয়ও হয়েছে। দস্যুরা এমনিতেও তোমার কোনো আপনজন নয় হস্তি। ভালো এটাই হবে যে তুমি এই সব বিষয়ের থেকে দূরে থাকো, কারণ এই সমস্ত বিষয় তোমার বোধগম্যের বাইরে। এবার আসল কথায় আসি। তুমি পোরাসের থেকে প্রতিশোধ নিতে চাও, আর আজ সেই বিষয়ে কথা বলবো। হুজুর এটাই জানতে চান যে তোমরা দস্যুরা এই পৌরব রাষ্ট্রে কোন উদ্দেশ্য নিয়ে এসেছ? সবাই ভাবছে যে এই আক্রমণ পৌরব সৈনিকেরা করেছিল মহারানীর আদেশ অনুসারে। আমরা এখানে সেই ক্ষতিপূরণ করতেই এসেছি। হোলির দিন যখন সমস্ত নগরবাসী উৎসবে ব্যস্ত থাকবে, তখন আমরা পৌরব ভাণ্ডার লুট করে নিজেদের ক্ষতিপূরণ করব। আর তার সাথে মহারাজ বমনির হত্যার পরিকল্পনাও করেছি। আমি জানতে চাই আমাদের রাজ্যে এমন কোনো গুপ্ত স্থান আছে কিনা যেখান থেকে তোমার পিতা তার কাজকর্ম সামলান। কোনো গুপ্ত ঠিকানার ব্যাপারে আমার জানা নেই, তবে আমি শুনেছি পৌরব রাষ্ট্র থেকে দূরে উত্তরের দিকে পারস্যের একটা ঠিকানা রয়েছে। লাচি, ও তোমায় দেখে চলে কেন গেল? প্রতিটা কাজের পেছনে কোনো না কোনো কারণ থাকে রাজকুমারী। আমার এটাই বিশ্বাস, আজ ওর এই লুকোনোর পেছনেও কোনো না কোনো কারণ অবশ্যই আছে।